এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করব এক্সপ্রেস অনলাইন। আপনারা জানেন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন। আমাদের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে থাকে কিছু বিশেষ খবর, কিছু বিশেষ প্রতিবেদন। অবশ্যই থাকে আমাদের সাথে আমাদের প্রতিনিধিরা এবং থাকেন আপনারা। হ্যাঁ, এবং আমার সাথে এই সন্ধ্যায় আছে এক্সপ্রেস নিউজের ইনচার্জ, ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। দাদা, আপনাকে অসংখ্য স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমে সরাসরি যাব সিঙ্গুরের দিকে, হুগলির সিঙ্গুরের দিকে আমরা প্রথমে চোখ রাখবো। কী হয়েছিল সেখানে? জমি দিতে এবার অনিশ্চয়তা সিঙ্গুর কৃষকদের একাংশই। টানা মোটরের নামন্য কারখানায় কিন্তু এরকম একটা দেখা গেল। পরে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য আগামী রবিবার 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে সেই টাটার মাঠে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু স্থানীয় সিংহের ভেরি এবং গোপালনগর মৌজার বাসিন্দা জমি মালিকদের একাংশই অভিযোগ তুলেছে তাদের সম্মতি ছাড়াই জোর করে সবার জন্য জমি নেওয়া হয়েছে। এরকমই অভিযোগ উঠেছে আজকে সিঙ্গুরে। কি বললেন বিপ্লব এই বিষয়ে? না দেখো, আমরা দেখলাম, যদি এই মুহূর্তে যদি বলি আমরা সিঙ্গুরের ছবিটা তুমি যদি দেখো, একদম সিঙ্গুরে সেখানে আজ কাজ কমপ্লিট হয়ে গেছে। তুমি যদি বলো মঞ্চ তৈরি হয়ে গেছে। এটা যে প্রাথমিক পর্বের ছবি, যখন একদম প্রথমে এই মঞ্চ তৈরি হলো, মঞ্চ তৈরি হওয়ার আগে মানে এ তো বাজা জমি বলতে গেলে, এখানে আর চাষ হবার কোনো জায়গা নেই। সেই জায়গায় আজকে এখানে যদি তোমাকে একটু ছবিটা ফরওয়ার্ড করে দেখা যায়, তাহলে দেখবে এখানে একদম তোমার মঞ্চ তৈরি হয়ে গেছে, একদম মঞ্চ তৈরি হয়ে গেছে, একদম যেটা দেখতে পাচ্ছ শেড দেওয়া মঞ্চ তৈরি হয়ে গেছে, একদম সমস্ত কিছু হয়ে গেছে। এতদিন কোনো অভিযোগ ছিল না কোনো কৃষকদের। আমার জমিতে কেউ যদি একটা জিনিস রাখে, আমরা কিন্তু সাথে সাথে কি করি, সেই আমরা সাথে সাথে তার জন্য অবজেকশন করি। কিন্তু এখানে অদ্ভুতভাবে যেটা দেখা গেল সেটা হচ্ছে কেউ অভিযোগ তখন করেনি। তোমার বাড়ির পাশে আমি প্যান্ডেল করলাম আমার মেয়ের বিয়ে, ঠিক আছে, তুমি বলে ঠিক আছে করুক, কিন্তু তুমি কি করলে বিয়ের দিন বললে আমার তো পারমিশন নেওনি, আপনি লিখিত পারমিশন নেওনি। মনে হচ্ছে এই যে কালকে যখন সুকান্তবাবু ওখানে গেছেন, উনি যখন বলেছেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আসছেন, তার আগের দিন আমরা দেখিয়েছি দুধকুমার বাবুকে। দুধকুমার বাবু তার আগের দিন বলেছেন যে আমরা শিল্পের বিরোধী নয়, আমরা শিল্প চেয়েছিলাম, কিন্তু সেটা কি হলো? আজকে যে ছবিটা দেখলাম, আজকে হঠাৎ করে কতগুলো আপনাদের যদি দেখাই, যে চারজন লোক আজকে তাদের ছবি তারা একটা অভিযোগ করেছে। সেই ছবি হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ আপনাদের যদি দেখাই অবাক হয়ে যাবেন। একদম শেষ পাওয়া খবর, আপনাদের যদি বলি একদম শেষ পাওয়া খবর, এই শেষ পাওয়া খবর হচ্ছে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা যাতে না হয় তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকারের পক্ষে যে কূটনীতি চাল। আপনারা যদি এই 4টে চিঠির বয়ান যখন দেখি, তখন এই 4টে চিঠির বয়ান কিন্তু একই, অর্থাৎ একজন চিঠি লিখেছে, তার বয়ান অনুযায়ী তারা একই বয়ানের উপর খালি সই করেছে আর দাগ নাম্বার বসিয়েছে। টোটালটাই হচ্ছে একটা ফেক। এই যে চিঠির বয়ান, সকলেরই একই বয়ান, খালি নাম আর দাগ নাম্বার চেঞ্জ করা। কারণ এটা পরিকল্পিত, একদম বুঝতে কোথাও অসুবিধা নেই। কিন্তু সত্যি কি কৃষকরা জমি দিতে চায়নি? আমরা সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে একটু কথা বলতে চাইব। অমিত, শুনতে পাচ্ছ?
একদমই শোনা যাচ্ছে। আজকে একদম তুমি যখন এখনো কোনো মিডিয়ার আলোকপাতের মধ্যে এই খবর এখনো আসেনি, যে খবর এইমাত্র ব্রেক করলে তুমি, যে প্রধানমন্ত্রী 18 তারিখ আসছে, যে জমিতে সভা হয়েছে আজ, মানে আর হাতে গোনা দুদিন, এর মধ্যেই অভিযোগ করছে কৃষকরা, কয়েকজন কৃষক অভিযোগ করেছে। কি মনে হচ্ছে এর পেছনে কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা তো অবশ্যই আছে। প্রথম দিন থেকে আমি তোমায় বলছিলাম যে এই সিঙ্গুর কিন্তু একদম নাটকীয় পথ পরিবর্তনের একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে এই সিঙ্গুর। রাজনৈতিক পালাবর্তনের যেরকম সাক্ষী রয়েছে এই সিঙ্গুর, বিভিন্ন রাজনৈতিক কাজকাজি ঘোরানোর জন্য এই সিঙ্গুর কিন্তু একদম শিরোনামে থাকে। এবারও ঠিক সেই চিত্রটাই দেখা গেল। বিপ্লবদা, প্রথমে আমরা কিন্তু শুনেছিলাম 18 তারিখ আসছে এবং তার সম্পূর্ণ প্রস্তুতি কার্যত প্রায় 80% সম্পূর্ণ হয়ে গেছে। কালকে হয়তো সব টেস্টিং হওয়ার পর ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে যে নরেন্দ্র মোদী একদম শিওর আসছেন। কিন্তু তার মধ্যেই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পরিস্থিতি কিন্তু অত্যন্ত গুরুতর এবং বিডিও অফিসে এবং স্থানীয় পঞ্চায়েতে কেন এই অভিযোগ জানানো হলো, কেন জেলা শাসককে এই অভিযোগ জানানো হলো না, যেখানে দেশের প্রধানমন্ত্রী আসবার কথা রয়েছে, দেশের প্রধানমন্ত্রী যেখানে সভাস্থলে সভা করবেন এবং সরকারি একটি সভা রয়েছে, সেই সভাতে কার্যত যে মাঠ বেছে নেওয়া হয়েছে, সেই মাঠের জমির মালিকানা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে এবং যে জমির পারমিশন দেওয়া হয়নি বলে প্রশ্নচিহ্ন উঠছে। সেই জমি কিভাবে পারমিশন ছাড়া এত বড় একটি সিদ্ধান্ত সরকারি অনুষ্ঠান পর্যন্ত হতে পারে, এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। কার্যত এখন দোলাচলে দেখা যাচ্ছে সরকার কি করবে, সরকার কি পদক্ষেপ নেয়, এটাই দেখার এখন। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু যদি বলো, দুধকুমার বাবুর সঙ্গে আমরা এর আগের দিন কথা বলেছিলাম, যদি কোনোভাবে দুধকুমার বাবুর সঙ্গে কথা বলতে পারি, আমরা চেষ্টা করছি আপনাদের সিঙ্গুরের সেই জমি আপনাদের দেখাতে চাইছি, যে জমিতে প্রধানমন্ত্রী আসার কথা। একদমই সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি। সেই জমিতে দুধকুমার বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি, আপনাকে যেটা জানতে চাইছি আপনার কাছে, যে আজকে যেটা জানা গেল যেখানে প্রধানমন্ত্রী আসছেন সেই জমিতে নাকি কৃষক যাদের জমি তারা অভিযোগ করছে, এমন একটা এরকম কিছু নথি মানে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন কি? কৃষকের জমিতে? হ্যাঁ। না সেভাবে তো নেই না। যেটা আপনি কি আরেকবার বলুন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে জমিতে প্রধানমন্ত্রী আজকে সভা করছেন, যে জমিতে প্রধানমন্ত্রী সভা করার কথা আপনার সিঙ্গুরের জমিতে, সেই জমিতে আজকে বেচারাম বাবু বলছেন যে কৃষকরা অভিযোগ করেছে, এরকম 4টে নাম পাওয়া গেছে, যে 4 জন বিডিও এবং পঞ্চায়েতের কাছে অভিযোগ করেছে তাদের অনুমতি ছাড়া এখানে সভা হচ্ছে। এখানে কি কৃষকদের অনুমতি নেওয়া হয়নি? আপনি তো এই আন্দোলনের সঙ্গে ছিলেন। হ্যাঁ ছিলাম, কিন্তু সেভাবে তো হয়নি। এবার ওখানে তো অনেকের জমি, যে জায়গাটা হচ্ছে অনেকটা এলাকা নিয়ে করছে, হয়তো মানে কেউ করতে পারে, এটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু সেভাবে কিন্তু প্রকাশ্যে আসেনি। মানে অনেকটা এলাকা নিয়ে তো করছে, হয়তো মেন জায়গায় পারমিশন নিয়েছে সবই শুনেছি। তার মধ্যে তো 2-1টা, মানে সকল কৃষকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা এটা একদম সঠিকভাবে জানা যায়, সবার কাছ থেকেই সবাই মিলে অভিযোগ করেনি, আপনি এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ সবাই মিলে সেরকম চলে, তারা তো চলে হয়ে যেত। আমরা যতটা জানি চাষিদের কাছ থেকে, অনেকের কাছ থেকে এটা অনুমতি নিয়েছে। এবার একটা জমিতে 50 জনের নাম আছে, একটা এমনও হতে পারে সেই সব ওয়ারিসার নেই, হয়তো নেয়নি, এরকম কিছু হবে। তো সেরকম কিন্তু খুব বড় কথা, আমরা তো জানতাম, আমার সঙ্গে যোগাযোগ করতো, এভাবে কিন্তু যোগাযোগ করে। তাহলে প্রধানমন্ত্রী আসার ক্ষেত্রে এটা কি বলা যায় সরকারের একটা কূটনৈতিক চাল? দেখুন, প্রধানমন্ত্রী এখানে তিনি আমাদের দেশেরও প্রধানমন্ত্রী, হ্যাঁ, তার তো অনেক কিছু থাকতে পারে। শুনছি এখান থেকে নাকি কোনো রকম মানে বিভিন্ন জায়গার উদ্বোধনও নাকি এটা হবে, সরকারি আর পার্টির দুটোই একসঙ্গে একটা হবার একটা পরিকল্পনা নাকি।
সেগুলো তো সবাই চালে চলছে আর কি। দুধকুমার বাবু, আগের দিন আজকেও বেচারাম বলছে 81, বেচারাম বাবু বলছেন যে 90% জমিতে চাষ হচ্ছে। আজকে আপনি বললেন 70% জমিতে চাষ হয় না, কোনটা সত্যি ধরবো? চাষ হয় না 70% জমিতে, এটা একেবারে সঠিক। তাহলে বিধায়ক মিথ্যে কথা বলছে? আমাদের তো তাই মনে হয়, আমি তো বারবার সেই তথ্যই দিয়েছি, এবং সেটা এখানে যদি আমরা উন্নত কিছু না, শুধু একটা উপর থেকে ক্যামেরাতে ছবিটা তুলে না, তাহলে সেটা বুঝতে পারবে। কিন্তু একদম, আমরা সেই ছবি দেখিয়েছি সেদিন, আপনার যখন ইন্টারভিউ করে আমাদের প্রতিনিধি, আমরা সেই ছবি দেখিয়েছি। কিন্তু বেচারাম বাবু তো গালগপ্প দিচ্ছে মিডিয়ার সামনে যে তিনি 90। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, শুনুন, একটা তাহলে আন্দোলনের একটা আপনাকে পূর্ব ইতিহাস আছে। এখানে আমরা যখন আন্দোলন করি, সিপিএম এর এখানকার লোকাল নেতারা বলেছিল এই জায়গাতে লক্ষ্মী পুজোর ধান পর্যন্ত হয় না, যে 1000 একর। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি টাটাকে বা তখনকার দিনের মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য এই এলাকার কৃষকের মানে যারা নেতৃত্ব তারা দেয়নি। আজকে বেচারাম বাবু তো একটা সময় সিপিএম এর লোক ছিলেন, তো সেই মিথ্যাটা উনি কিভাবে চাইছেন এই দলটাকে শেষ হয়ে যাক নাকি, আমি তো বুঝতে পারছি না। তার নাই মিথ্যে কথা বলছেন কেন? ওই ওদের মধ্যে একই মিথ্যে কথা বলছে। এখানে 30% বেশি চাষ হচ্ছে না, এটা একদম। এবং মানে 70% বলছেন? হ্যাঁ, 70% জমিতে চাষ হচ্ছে না, এটা তো শিওর। এবং সেখানে আমরা আরো 200 একর জমি চাষযোগ্য একেবারে করে ফেলেছিলাম, কিন্তু সেটাকে অযত্নে সেটা চলে গেল, মানে চাষিদের সঙ্গে করে, মানে কাজ হলো হলো, কিন্তু সেটাকে চাষযোগ্য করা গেল না। আপনার কাছে আরেকটা জিনিস জানবো, যেখানে সভাটা হচ্ছে সেখানে কি চাষাবাদ হয় না? দেখুন, এখন এটা হচ্ছে সিঙ্গেরভেরি মৌজায় যেটা হচ্ছে, ঠিক আছে? সিঙ্গেরভেরি মৌজাটাতে প্রধানমন্ত্রী যে জায়গাটাতে আসছেন, তাই তো? হ্যাঁ, এটা 5টা মৌজা অধিগ্রহণ হয়েছিল, তার মধ্যে সিঙ্গেরভেরি মৌজা একটা। সেখানে খুব বেশি না, 50 একরের কাছাকাছি জমি সেখানে অধিগ্রহণ হয়েছিল। একদম এটা দুর্গাপুর রোড সংলগ্ন এলাকা। সেখানে সামনের দিকটা অনেক চাষিরাই বিক্রি করে দিয়েছিল, কিছু নিশ্চয় জমি চাষিদের ছিল পিছন দিকে। সামনের দিকটা বেশিরভাগই বিভিন্ন রকম ছোটখাটো, এর আগে তো কলকারখানার মালিক সেখানে তারা কিনেছিল, সবাই, সবটা না, কিছু সামনেটা একদম। হ্যাঁ, এটা আছে। সেই জায়গাতেও আমরা একটা সময় পরিষ্কার করেছিলাম, কারণ আমি তো এই আন্দোলনের সময় ছিলাম, আমরা সবাই থেকে পরিষ্কারও করেছিলাম। কিন্তু যেহেতু এটা মালিক পক্ষের কিছু জমি, তো সেখানে তো তারা তো চাষ তো করবে না, কারণ এখানে কন্ডম ফ্যাক্টরি বলে একটা ফ্যাক্টরি ছিল, মানে নতুন যেটা হচ্ছিল, বড় ফ্যাক্টরি। হ্যাঁ, সেটাই নাকি অবজেকশন করেছে, তারাও নাকি অবজেকশন করেছে। এবার জানি না সেটা ব্যাপারটা এর মধ্যে জানে, ওদের অনেকটা জমি আছে আর কি। কি বলছি বুঝতে পেরেছেন? তো তারা তো আর চাষ করবে না, সেই জমিটা পড়েছিল। আর কিছু জমি যেটা আছে সমান হয়নি, অর্থাৎ চাষ করার মতো যেটা আছে সেই রকম ব্যাপারটা, ব্যবস্থাটা হয়নি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ঠিক। শুনলেন, আজকে বেচারাম বাবু বলছেন যে 91% জমিতে চাষের জমি। আর যিনি এই জমি আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে ছিলেন তিনি বলছেন যে এখানে চাষ হয় না, 70% জমিতে চাষ হয় না। বিধায়ক মিথ্যে কথা বলছেন। স্থানীয় কৃষক বলছে এ কথা না, ইনি আগে কোনো সিপিএম দল করেনি। অমিত, তুমি শুনতে পাচ্ছ? অমিত, শুনতে পাচ্ছ? একদমই শোনা যাচ্ছে। একদম যে কথা বললেন আজকে বেচারাম বাবু যখন বলছেন যে 90% জমিতে চাষ হয়, আর আজকে দুধকুমার বলছে না, হয় না 70% জমিতে। আজ সরাসরি আমরা ফোনে তার সঙ্গে সেই কথা শুনলাম। কি বলবে বিষয়টা? বেচারাম বাবু কি নেপথ্যে কোনো কলকাঠি নাড়তে চাইছেন? দেখো, আমরা শুধুমাত্র আজকে নয়, দিন 4 আগে এই খবরটি আমরাই প্রথম বের করি যে বেচারাম বাবুর যে উক্তি রয়েছে, তার যে মতামত রয়েছে, তার সম্পূর্ণ মিথ্যে। এবং আমাদের ক্যামেরার সামনে প্রথম দুধকুমার বাবু এই কথাটি প্রকাশ্যে আনেন যে 30% জমিতে চাষ হলেও 70% জমিতে চাষ হচ্ছে না। এবং সেটা বেচারাম বাবুর এগেন্সে গিয়েই বলেন, এবং তা আজকে কার্যত আবার পরে স্বীকার করলেন আমাদের দুধকুমার বাবু। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে আজকের এই যে ঘটনা পরম্পরা তা কি কালকাঠি নাড়বার চেষ্টা করছে কিনা বেচারাম মান্না, দেখো
এখনো পর্যন্ত সব জমি ডিমার্কেশন হয়নি, ডিমার্কেশন করার হচ্ছে না, তাতে সেই সুবিধাটাই নিয়েছে বেচারা মান্না। যেহেতু ডিমার্কেশন করা হয়নি, সবাই মানে ওই মৌজাতে যত চাষি রয়েছে তাদের মধ্যে অধিকাংশ চাষি ইচ্ছুক, কিছু চাষি অনিচ্ছুক। যারা অনিচ্ছুক তারা ডিমার্কেশন যেহেতু হয়নি তাই তাদের জমি বুঝে পায়নি, ফলে তাদেরকে দিয়ে এই অভিযোগটা করিয়েছে কিনা এটাও কিন্তু জানবার বিষয়। আবার পাশাপাশি সত্যিই যদি কেউ ওই জমির অংশীদার হয়ে থাকে, সেই জমিতে সত্যি চাষ হচ্ছে কিনা বা তারা তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি সেটাও দেখবার বিষয়। কিন্তু সবচাইতে বড় মূল পয়েন্ট হচ্ছে যারা অভিযোগ করলো তারা কিন্তু কেউ ক্যামেরার সামনে এলো না। না, তুমি ক্যামেরার সামনে যেমন আসেনি, তোমাকে আরেকটা কথা বলি, যে বয়ান তুমি পাঠিয়েছো, মানে অভিযোগের যে বয়ান পাঠিয়েছো, সবারই বয়ান এক, শুধু নামের জায়গা আর দাগ নাম্বার খতিয়ানের জায়গাটা রাখা হয়েছে। একদমই তাই। অদ্ভুতভাবে তো মনেই হচ্ছে কেউ প্রিপেড প্ল্যান করে এটা করা হয়েছে। সমষ্টিগত ভাবে কেউ আন্দোলনটা পেছন দিক দিয়ে পরিচালনা করছে, এটাই আমাদেরও সামগ্রিকভাবে মনে হচ্ছে। তাহলে এখন কি সময়ের অপেক্ষা? যেটা দুধকুমার বাবু বললো মুখ্যমন্ত্রী আসবে, এটা অনেক বড় জমি, সুতরাং এইখানে এরকম তার কাছে কোনো খবর নেই, তার মানে এটা খুব গোপনেই করা হয়েছে বলা যেতে পারে। একটা অভিযোগ করা থাকে তাই অভিযোগটা করেছে তৃণমূল হয়তো কাটি জেনে, এটা সম্ভবত মানে আমাদের ধারণা বা ওখানকার চাষিদের ধারণা। কিন্তু আদতে এই অভিযোগ কতটা ধরতে থেকে এটাই বিষয়। কারণ হচ্ছে গিয়ে জেলা শাসককে এই অভিযোগ এমার্জেন্সি বেসিসে না করলে এই সভা কোনো মতে আটকানো সম্ভব হবে না। কারণ হচ্ছে একটি সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে, সেই উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রী আসছে, সেখানে একটা বিএলওর কতটা ক্ষমতা যে এই একটা সভাকে আটকে দেবে তা কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ এই একদম তুমি যেটা বলছো, এটা একটা সস্তার রাজনীতি, একটা গিমিক তৈরি করার রাজনীতি তৈরি করা হচ্ছে। একদমই বিপ্লব। অসংখ্য ধন্যবাদ অমিত তোমাকে। একদম সঞ্জীব, দেখো একদম এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি সবচাইতে বড় খবর, 18 তারিখ প্রধানমন্ত্রী সিঙ্গুরে যে মঞ্চে আসছেন, সেই মঞ্চে যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠান না করতে পারে তার জন্য পরিকল্পিত সেখানকার চাষিরা অভিযোগ করেছে। এমন 4 জনের অভিযোগের চিঠি বয়ান আমরা পেয়েছি এবং যে বয়ান জমা দেওয়া হয়েছে স্থানীয় বিডিওকে। কিন্তু এই অভিযোগ যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছে বা আইন যেটা বলছে, প্রধানমন্ত্রী যেখানে আসেন বা সেই সভা করেন তার দায়িত্ব বিডিওর কাছে থাকে না, সেটা সাধারণত এসডিও বা ডিএম এর কাছে থাকে। সুতরাং অভিযোগটা যে স্তরে করা উচিত ছিল সেই স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। কোথাও গিয়ে একটু আমার বলতে হবে ওই বলে না, কোথাও গিয়ে একটুখানি বাধা পেয়ে গেল, একটু ফাঁক রয়ে গেল। আর তারপরের কথা, এত বড় একটা অনুষ্ঠানের ঘিরে যখন আয়োজন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, সেই সময় পরিকল্পনা করা, আমি মোদির পক্ষ হয়ে বলছি না, প্রধানমন্ত্রী আসবে, বাংলায় প্রধানমন্ত্রী আসবে, বাংলার প্রধানমন্ত্রী আসার জন্য মালদায় আসবে এবং সিঙ্গুরে আসবে, এই 2 জায়গা থেকে বাংলার জন্য কিছু প্রকল্পের তিনি ঘোষণা করবেন, এটা অহংকারের আনন্দের। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, রাজ্যের আর কারো বিরোধিতা করার প্রয়োজন মনে হয়নি, কিন্তু কোথাও গিয়ে কেউ এর নেপথ্যে আছে এবং কে এবং কারা আছে তার ছবি আমাদের কাছে আছে। আজ নয়, কালকের জন্য তুলে রাখুন, চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ কিন্তু সেই পর্দা ফাঁক করবে এর নেপথ্য নায়কটাকে। একদমই চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে। আমরা চোখ রাখবো উত্তর দিনাজপুরের দিকে। ফারাক্কার পর এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, চরম উত্তেজনা, বিডিও ও অফিস ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভের পথে অবরোধ, সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি চাকুলিয়ায় কাহাটা এলাকায়। এরকমই পরিস্থিতি দেখা গেল উত্তর দিনাজপুরে। কি বলবেন বিপ্লব এই বিষয়ে আপনি? দেখো, ব্যাপারটা হচ্ছে, তুমি ভালো করে দেখো, আজকে যে জিনিসগুলো আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি, বিগত কয়েকদিন ধরে একদম আপনাদের জানিয়ে দিচ্ছি, বিগত কয়েকদিন ধরে আমরা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় দেখেছিলাম এক রকমের ঝামেলা, সেখানে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছিলেন শাসক দল। কিন্তু যখন সেটা ধোপে টিকলো না, জানে এসআইআর প্রক্রিয়া আটকালে তার অন্যরকম
একটা জায়গা তৈরি হবে, সেই জায়গাটা সূচনা করা হলো। সেখানেও নানা রকম এরপরে বলা হলো যে ভেতরে বিএলও 2দের রাখতে হবে। তো সেটা যখন হলো না, সেটা নিয়ে কিছুদিন চললো। এইবার কিন্তু একটা নতুন নাটক, আর এই নাটকের অদ্ভুত অদ্ভুত শিলান্যাস। আপনি ভালো করে খেয়াল করবেন কদিন ধরে বিক্ষোভগুলো কোন জায়গাগুলোতে হচ্ছে, কোন অঞ্চলগুলোতে হচ্ছে। সেই অঞ্চলের সবচাইতে বেশি শতাংশ মানুষের সংখ্যা কারা, এবং আজকে যে ছবি আমরা দেখলাম, গতকাল ফারাক্কায় দেখেছি একজন এমএলএ বিধায়ক বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করলো। আর আজকে যেটা উত্তর দিনাজপুরে যেটা দেখলাম, সেই ছবিটি আরও ভয়ঙ্কর। বিডিও অফিস ঢুকে যাওয়া, সেখানে ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, মানে মেনে নেওয়ার জায়গায় নেই। কোথায় প্রশাসন? কি ফারাক্কার পরে কি প্রশাসনের টনক নড়েনি? ফারাক্কার পরে কি সঞ্জীব প্রশাসন একটু নড়ে চড়ে বসে বিষয়টা নিয়ে ভাবেনি যে কাল এখানে এরকম হতে পারে? আমার মতে সংখ্যালঘু যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর এসআইআর এর ক্ষেত্রে অনেক সমস্যা আছে। একদমই তাই। দেখো, এসআইআর এর জন্য তোমায় যদি ডাকে, এটা তুমি যেতে বাধ্য না। তোমাকে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া ছিল সবটাই উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সেইভাবে যদি গাইডলাইন ফলো না করে, তার দায় তো নির্বাচন কমিশনের নয়। স্থানীয় যে প্রশাসনের যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তারা গাইডলাইন মিসইউজ করছেন, আর মিসইউজ করছেন পরিকল্পিতভাবে। তুমি ভাবো, আজকে আমরা প্রথমে দেখলাম একটা পাড়ায় 300টা পরিবারের 1200 ভোটারকে ডেকে নিয়েছে। আর পাশাপাশি ঠিক যখন আমরা দেখলাম, এবার দেখলাম যে 4000 লোককে ডেকে নেওয়া হয়েছে। এই যে কোথাও আজকে যেটা হলো, সেটা অত্যন্ত কলঙ্কিত দিন। আমি এই কারণেই বলবো, তুমি যদি একটু শোনো তার দাবি অনুযায়ী, আমরা প্রতিবেদন দেখলে কিছুটা বুঝতে পারবো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের দ্বিতীয় পর্ব ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর চাকুলিয়া ব্লকের কাহাটা এলাকায় বিডিও অফিসে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। একই সঙ্গে পথ অবরোধ করে যান চলাচল স্তব্ধ করে দেন স্থানীয়রা। तो देख रहे हैं दोस्तों, एसआईए पर लोगों को गुस्सा फूट पड़ा है। जिस तरह से बार बार लोगों का नाम वापस किया जा रहा है इलेक्शन कमीशन के द्वारा, उसी पर नाराज लोग आज ब्लॉक प्रांगण में मौजूद हुए हैं। और यहाँ पर जिस तरह आप देख रहे हैं कि आंदोलन का रूप ले लिया है, और सुबह से ही टायर जला करके, रास्ता जाम करके लोग विरोध प्रदर्शन कर रहे हैं। आप जैसा कि देख पा रहे हैं, ये चाकुलिया ग्वालपोखर 2 नंबर ब्लॉक की तस्वीरें हैं। एसआईआर से परेशान लोग बार बार एक समुदाय को टारगेट करके नाम वापस करने का मामला जिस तरह से कर रहा है इलेक्शन कमीशन, सही दस्तावेज, लोगों का कहना है कि सही कागज जमा देने के बाद भी बार बार लोगों को परेशान किया जा रहा है। এসি নিজে লাঠি চালালো, এসি চার্জ নিজে পাবলিককে মারার জন্য লাঠি চার্জ করলো। ওই নিজে পাবলিককে থামে পারবে? পাবলিক বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন করে প্রায় 85,000 ভোটারকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই নোটিশকে চরম হয়রানি বলে দাবি স্থানীয়দের। তাদের একটাই দাবি, অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করতে হবে। 20টা সবাই যে স্কুলে গেছে, স্কুল সার্টিফিকেট থাকবে, সেটা তো নাই। আর আমার কথা হলো, যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত, ও তো মার নাম বলবেই, কেন? ও তো বাংলায় বুঝে না ভালো করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চালুকিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য,
এর ঠিক একদিন আগেই ফারাক্কায় এসআইআর পর্ব চলাকালীন বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানেও অভিযোগ ওঠে এসআইআর এর নামে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফারাক্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালুকিয়ায় একই ছবি। প্রশ্ন উঠছে, এসআইআর প্রতিক্রিয়ায় আদৌ কি স্বচ্ছতা রয়েছে, নাকি ভয় আর বিভ্রান্তির মধ্যে এগোচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ? ঘটনা তদন্ত শুরু হলেও পরিস্থিতির দিকে নজর প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার চিত্র উত্তর দিনাজপুরে একদম বিডিও অফিসের সামনে কিন্তু ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ সব মিলিয়ে কিন্তু একটা অগ্নিগর্ভের পরিস্থিতি আমরা দেখতে পারলাম। বিরোধী কোথাও না কোথাও মনে হচ্ছে না যত দিন যাচ্ছে এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আরো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কি বলবেন বিষয়? না না, একদম পরিষ্কার কথা। দেখো, আমরা এখানে বসে প্রতিদিন আমরা যখন এক্সপ্রেস নিউজের সারাদিনের বাছাই করা খবর নিয়ে যখন আলোচনা করি, তুমি দেখেছো আমরা যে খবর নিয়ে আলোচনা করি সে খবরের গুরুত্ব। ধরো আমরা প্রথম সিঙ্গুর নিয়ে আমরা যখন করছি, এর দিনের সেরা খবর এখনো কোনো চ্যানেল করেনি, কোনো টেলিভিশন চ্যানেলে খবর আসেনি। দ্বিতীয়, আমরা যে খবরটা আজকে দেখাচ্ছি সেই খবরটা হচ্ছে এই যে দেখছো যেই বিক্ষোভকারীদের মধ্যে যার বাইট তুমি শুনলে, তার বাইট শোনার পর আমাদের কাছে আর্কাইভে রয়েছে, তার পুরো বাইটটা রয়েছে একদম প্রথম দিকে। যদি বলো তা আমাদের কাছে সেই প্রথম বাইটটা, তার একদম পুরো বাইটটা যদি শোনো প্রথম থেকে, তুমি লাফ দিয়ে উঠবে। সে কি বলছে জানো? সে বলছে যে আমাদের দেশ ভারতবর্ষ তো অনেক পরে শিক্ষিত হয়েছে। আরে জানোয়ারটা কে এইসব মাথায় জানোয়ারটা? আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা তো জানে না, একটু কম জানে, তো আমাদের কে সে কে কি নাম বানানে একটু ভুল, তার জন্য ডাকছে। ভুল ডাকবে না মানে এ কি? তোমার নামের পাশে মোহাম্মদ হবে না শেখ হবে, সেইটা ফাইনালি তো তোমায় আসতে হবে। একদমই তাই। তুমি তো একটা সঠিক সিদ্ধান্তে আসবে। তোমার আইডেন্টিফিকেশনের জায়গায় তোমার আগে শেখ বসবে না মোহাম্মদ বসবে, তুমি নিজে কনফিউশনের যা আছে তাই হবে নাকি? এটা হতে পারে নাকি? তার মানে এদের আইডেন্টিটি নিয়ে এদের ক্রাইসিস আছে। আজকে যে তাণ্ডব এরা করেছে, তুমি ভাবতে পারছো যে ভয়ঙ্কর তাণ্ডব এরা গতকাল করেছে ফারাক্কাতে, এই তার আগের দিন করেছে কাটোয়াতে, আর আজকে করলো মালদাতে, এই মালদা বলছি উত্তর দিনাজপুরে। এই তিন জায়গায় কারা করছে নির্দিষ্ট করে তুমি ভালো করে দেখো, এদের পোশাক আশাক দেখলেই বুঝবে। নির্দিষ্ট একটি, আমি বলছি বাংলার জন্য একদম দায়িত্ব নিয়ে একজন সাংবাদিক হিসেবে, বাংলার জন্য যথেষ্ট আতঙ্কের ছবি। পাশাপাশি বাংলাদেশের অবস্থা আমরা দেখেছি, এই রকম উচ্ছৃঙ্খল মানুষ থাকে যাদের শিক্ষার অভাব, যাদের মধ্যে শিক্ষার প্রচলন নেই, যা অশিক্ষা নিয়ে তাদের পরিবারকে শিক্ষার অন্ধকারে রেখেছে। এ বলছে কি করে 80 বছরে আমাদের ছেলে বউরা তো সেইভাবে শিক্ষিত নয়, ও এই সম্পর্কে ওর কোনো ধারণা নেই। এইরকম একজন লোক প্রতিনিধিত্ব করছে, তার মধ্যে একটা উচ্ছৃঙ্খল জাতি বলতে পারি। দাঁড়িয়ে থেকে বলছি, যেভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তুমি ভাবতে পারছো এরা আগামী দিন কি করবে? এই সব অসভ্যের দল, বাংলাটার কলঙ্ক এরা। আমি বলছি এসআইআর নিয়ে আমার কোনো বিরোধ থাকলে আমি সরাসরি তার নির্বাচন কমিশনের কাছে যাবো, আমাদের প্রশাসনিক কর্তা ব্যক্তির কাছে যাব, কিন্তু তাই বলে সরকারি সম্পত্তি ভাঙচুর হবে? একটা সরকারি সম্পত্তি আমার ট্যাক্সের টাকায় কেনা, সেই সম্পত্তি ভাঙচুর হচ্ছে। দীর্ঘ রাস্তা তুমি অবরোধ করছো, কারা? এই বাচ্চা ছেলেগুলো কারা? বাঁশ দিয়ে ঢিল দিয়ে তারা সরকারি গাড়ি ভাঙচুর করছে, সেই ছবি আমরা দেখছি। আতঙ্কে উঠছে, কারা এরা? এদের পেছনে কারা? একদম পরিকল্পনা করে, একদম বলছি শাসক, আমি একদম দাঁড়িয়ে থেকে বলতে পারি, নির্ভয়ে বলতে পারি, এর পেছনে যারা আছেন তারা আগামী দিন বাংলাকে আগুনের মুখে ফেলে দিচ্ছেন, বারুদের মুখে ফেলে দিচ্ছেন। এই উচ্ছৃঙ্খল যে জনজাতিকে, এই যে ছেলেগুলো তুমি বলো, এই যে ছেলে মেয়েগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো যারা ঢিল ছুটছে গাড়ি, এরা জানে এসআইআর কি, কেন এসআইআর? মানে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই যে ইনি মাইকে পরিকল্পনা করে, তুমি এর কাছে যে মাইকটা, অত্যাধুনিক মাইকটা আছে, সে এআই নিয়ে কথা বলছে, কিন্তু সে তার ডিজিটাল নিয়ে ভাবছে না, তার আইডেন্টিটি নিয়ে ভাবছে না। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আসলে কোথাও জানো তো এদের কাগজে গন্ডগোল আছে। একদমই তাই।
এদের কাগজে গন্ডগোল আছে। আর এই কাগজে গন্ডগোল ভোটের রাজনীতিতে বিগত সরকারকে দেখা গেছে, বর্তমান সরকারকেও দেখা যাচ্ছে। আগামী দিনে দেখবে এই ভোটের জন্যই এই যে পরবর্তী যে সরকার আসবে তারাও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। বাংলার নিরাপত্তার ক্ষেত্রে, বাংলার সুস্থ সামাজিক সমাজের জন্য আমাদের প্রশাসনকে যথেষ্ট কঠোর হতে হবে। প্রশাসন কখন আসে? সব কিছু হয়ে যাওয়ার পরে আসে। এই যে ক্ষতি, মানে এই ক্ষতিটা দেখছিলাম আজকের এই তাণ্ডব, আর গতকালের তাণ্ডব দেখছিলাম, আমার বাংলাদেশের কথা মনে পড়ছিল। এরা এই একদম তুমি দেখো, পোশাক দেখো, যে ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি এইভাবেই বলতে চাইছি, আমাদের মধ্যে শহরের মানুষ কি কখনো দেখেছো? শহরের মানুষের বিক্ষোভের ভাষা আলাদা। পুলিশ তাদের দিকে লাঠি উঁচিয়ে গেছে বলে পুলিশের গাড়ি লক্ষ্য করে মারবে? এই 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 সমাজ ব্যবস্থায় চলবে? আর মেনে নেব? জনগণকে যদি শক্ত হাতে প্রশাসন না নেয়, আর যদি একটা রাজনৈতিক দলকে হ্যাডা করতে গিয়ে বা একটা প্রশাসন কেন্দ্র সরকারকে হ্যাডা করতে গিয়ে রাজ্য সরকার আরেকটা বিপদ ডেকে আনছে, এই বিপদ ডেকে আনা যাবে না। আর এদেরকে প্রশ্রয় দিলে আপনি নিরাপদে থাকবেন এটা ভাববেন না। কারণ দেখেছেন, আমরা পাশাপাশি দেশগুলোতে দেখছি, সে দেশের মানুষ কিন্তু ভালো নেই, অর্থনৈতিক দিক দিয়ে নেই, সামাজিক দিক দিয়ে নেই, নিরাপত্তার খাতিরে নেই। সুতরাং সমাজ গড়ার ক্ষেত্রে, রাজ্য গড়ার ক্ষেত্রে সতর্ক হন, না হলে বিপদ কিন্তু অনিশ্চয়গ্রাহ্য। আজকে যে ঘটনা হয়েছে, আগামী দিন প্রশাসন যদি শক্ত হাতে হ্যান্ডেল না করে, কেউ যদি রাস্তায় বিক্ষোভ করে, করুক, মেয়েরে পিটিয়ে তুলে দিন। সরকারি রাস্তায় বিক্ষোভ করতে হয়, তুমি কোর্টে যাও, আইনের মারফত আসো। এইভাবে কেন? সমষ্টিগতভাবে মানুষকে এগিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ঘৃণ্য, বাংলার বুকে এটা ঘৃণ্য চক্রান্ত। একদমই। আপনারা দেখলেন সেই এসআইআর নিয়ে কিন্তু পরিতপ্ত চিত্র আপনারা দেখলেন, কিন্তু এবারে আপনাদেরকে আরেকটা এই এসআইআর সংক্রান্ত নিয়ে আরেকটা চিত্র আপনাদের দেখাবো। কোথায়? বীরভূমে। বীরভূমের সিউড়িতে পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআর হিয়ারিং নোটিশ ঘিরে চাঞ্চল্য। কাকড়াখাত এলাকা থেকে একই পাড়া ও একই বস্তি এলাকার প্রায় 300 পরিবেশের মানে 300 জন পরিবারের প্রায় 1200 জন ভোটারের নাম এই হিয়ারিং নোটিশে পাঠিয়ে নির্বাচন কমিশন কিন্তু এমন একটি চিত্র দেখতে পেলাম আমরা বীরভূমে। কি বলবেন এই বিষয়ে? দেখো, তোমাকে প্রথম কথা বলি যে এটা বীরভূমের সিউড়ি পুরসভা 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। একদম। এটা একটি পাড়ার, যদি বলো একটি পাড়ার একটি বসতির, একটি পাড়ার একটি বসতি, আপনাদের আবার বলি বসতি। সেখানে 300 পরিবার, হয়তো খুব বেশি হলে সেখানে 400-500 পরিবার থাকে, 450 পরিবার থাকে। সেখানে 1800 মোটে ভোটার হবে সেই বুথে। সেখানে 1200 লোকের কাছে তারা শুনানি পাঠিয়েছে হিয়ারিংয়ের জন্য। দেখুন, হিয়ারিংয়ে 2002 সালে আপনার বাবার নাম আছে, আপনার মার নাম আছে, তবু আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। কারণ 2002 সালে আপনি কোথায় ছিলেন, 2002 সালে আপনার বয়স কত ছিল, খুব স্বাভাবিক, আপনাকে তো তথ্য দিতেই হবে। আপনার 2002 সালে ডাকছে মানে আপনি সম্ভাব্য, আপনি ভোটার, নির্বাচন কমিশনের ভোটার লিস্টে আপনার নাম ওঠার যোগ্যতা রয়েছে। কিন্তু 2002 সালে আপনার বয়স কি 18 বছর হয়েছিল? সেক্ষেত্রে আপনার নাম কি ছিল? সেই নামের কি আইডেন্টিফিকেশন আপনার কাছে আছে? আপনি যে ভোটার কার্ডটা ব্যবহার করছেন আধার কার্ডটার সঙ্গে, সেটার কি তার সঙ্গে কোনো মিল আছে? আপনার ভোটার কার্ডে সমতুল্য কেউ ব্যবহার করছে না তো আরেকটা ভোটার কার্ড, আগে পরে শেখ, রহিম, এমন কিছু বাদ দিয়ে। এরকম তো বহু দেখা গেছে যে বাংলাদেশ থেকে এসেছে, এখানকার কারুর নাম, বাবার নাম ব্যবহার করেছে, পরবর্তীকালে সেগুলো ধরা পড়েছে। কিন্তু আপনার নামের যদি বানান ভুল থাকে, ভারতীয় নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি ঠিক করি, জনপ্রতিনিধি ঠিক করি, আমরা দেশ গড়বে যে সমস্ত মন্ত্রী তাদেরকে ঠিক করি আমরা ভোটদানের মাধ্যমে, একটা মহত্বপূর্ণ কাজ। কিন্তু সেই জায়গায় যদি আপনি ভোট দেবার আপনার অধিকার আছে কিনা, আপনি প্রথম কথা ভারতের নাগরিক কিনা, আপনি যদি ভোটের নাগরিক হন তাহলে আপনার যে বৈধতাগুলো থাকতে হবে,
মানে আপনি দেশের একজন প্রধান, আপনি দেশের নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন। অংশ নেওয়ার তো কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি এখানকার নাগরিক কিনা। আপনি ভিন দেশে আমেরিকা থেকে এসে এখানে ভোট দেবেন? আপনি আমেরিকার লোক হলে এখানে ভোট দেওয়া যাবে? বাংলাদেশের লোক হলে এখানে ভোট দেওয়া যাবে? পাকিস্তানের লোক হলে ভোট দেওয়া যাবে? শ্রীলঙ্কার লোক এসে এখানে ভোট দেবে? এটা হয় কখনো? তারা ঠিক করবে আমার দেশের কে কি হবে? এটা তো হয় না। তা আমার দেশের নাগরিক হিসাবে আপনার নথিভুক্ত নামটা ঠিক আছে কিনা, নামের সাথে আপনার পিতার নাম, মাতার নাম, যা যা রিলেশন আছে সেইগুলো যোগসূক্ত। কারণ কি, ভিনদেশি লোক তো থাকতে পারে, তারা কিন্তু এর মধ্যে থাকবে না। তারপরে কোথাও গিয়ে আপনি স্বইচ্ছা এগুলো দেখাবেন না বলে বসে রয়েছেন, আর এটা করছেন নির্দিষ্টভাবে একটি জনজাতি। আমি একদম পরিষ্কার বলছি, তারা আমাদের দেশের আইন মানে না, তারা আমাদের দেশের সংবিধান মানতে চায় না, তারা তাদের আইনকে এখানে জারি করতে চায়, আর সারা পৃথিবী জুড়ে গণ্ডগোলের নাটক। আমার এই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু তাই বলে নেই, এদের মধ্যে বহু ভালো মানুষ আছে, বহু ভালো মানুষ আছে যারা দেশকে উজ্জ্বল করেছে, দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের পেয়েছি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে উচ্ছৃঙ্খল একদল মানুষ, তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তারা বুঝতে পারছে না, দীর্ঘদিন তাদের শিক্ষার থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্ন কারিকুলাম থেকে তাদের দূরে রাখা হচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদের দূরে রাখা হয়েছে, যেভাবে অন্যরা পেয়েছে দূরে রাখা হয়েছে, বিভিন্ন প্রশাসনিক পদে তাদের দূরে রাখা হয়েছে। তাহলে মানুষকে যদি শিক্ষিত না করেন, তাহলে তারা তো আজকে পথে নেমে এই ধরনের ভুলভাল কাজ করবে। এসআইআর নিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক রাগ থাকতেই পারে, কিন্তু সেটাকে ইস্যু করে বাংলাকে আগুন জ্বালানোর যে প্রক্রিয়া চলছে, আজকেও সেটা হয়েছে। সেটা যে বীরভূমে হয়নি তা নয়, বীরভূমের ক্ষেত্রেও হয়েছে। আমরা কি প্যাকেজটা দেখেছি, বীরভূমের প্যাকেজটা? না, একবার দেখে নেব, একবার দেখে নিন, একবার দেখে নেবো সেই প্যাকেজটা, একবার সরাসরি দেখবো সেই বীরভূম প্যাকেজটা। দেখুন, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পরিবারগুলির অধিকাংশ ক্ষেত্রেই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র বা লিঙ্ক পাওয়া যায়নি। সে কারণেই যাচাই প্রক্রিয়ায় অংশ হিসাবে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে। প্রথম দিনেই একই এলাকা থেকে 60 জনকে ডাকা হয়েছে। বাকি পরিবারগুলোকে আলাদা আলাদা দিনে হিয়ারিং এ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিয়ারিং এ দেখেছি আজকে পুজোর দিন, ঘরে অনেক কাজ আছে, আজকে তো অনেক অসুবিধা আছে, তার জন্য তাও এসেছি আমরা। হ্যাঁ, ব্লকে আজকে তো এটা পিঠে পারবো না। হ্যাঁ, আজকে তো পুজোর দিন, বাড়িতে অনেকে অসুবিধা হচ্ছে। এবং শোনা গেল যে আপনাদের যে এলাকা, সেই এলাকা থেকে একাধিক লোককে এবং একসঙ্গে গোটা পাড়াটাকে ডেকে যেরকম কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, গোটা পাড়াটাই। হ্যাঁ, আপনাদের গোটা পাড়াটাকে ডেকেছে। কোন পাড়া আপনাদের? এই রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লী? হ্যাঁ, রবীন্দ্রপল্লী কাকরখাত। কাকরখাত। কতজন আছে এখানে? এখানে তাও 60 জন আছে। আপনাদেরকে ডেকে পাঠাবার কারণটা কি জানেন? সেটা বলতে পারো, নাম নেই 2002 এর। 2002 এর নাম নেই, পরিবারের কারোরই নাম নেই। এখন কি করবেন ভাবছেন? এখন এগুলো সমস্যাগুলো একটু করবো, সমাধান করবো, তার জন্য এসেছি। হ্যাঁ। কতজন আছে আপনাদের পরিবারে? এরকম পরিবারে আমরা 3 জন আছি। ব্লকে এসছি 16 নম্বর ওয়ার্ড থেকে, হিয়ারিং এর জন্য ডেকেছে। এটা কেন ডাকলো? হিয়ারিং এ কি কারণে ডেকেছে? হিয়ারিং এ 2002 এর নাম নেই, তার জন্য ডেকেছে। হ্যাঁ, বাড়িতে অনেক কাজ আছে, তার ব্যস্তর মধ্যে আসতে হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে জেলায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। একটা গোটা পাড়া থেকে মহিলা পুরুষ সবাইকে একটা গোটা পাড়া লোককে ডেকেছে পুজোর দিন। আজকের দিনও ছাড় দেয়নি। যেরকম ইনস্ট্রাকশন পাঠাচ্ছে বিজেপি, সেরকম করছে ওরা। ওরকম আবার ডাকছে, করছে, হয়রানি করছে মানুষ। সবার 2002 এর লিঙ্ক আছে, তাও ডাকছে। 60টা ডেকেছে আজকে, কালকেও আছে এরকম 100টার উপর, পরশু দিনও আছে। তারপর 3 দিন ডেকেছে একটা হিউজ পরিমাণ লোককে কামড় খাওয়া। এটা কি একমাত্র কামড় খাওয়ার জন্য সমস্যাটা হচ্ছে? সমস্যাটা করছে ইচ্ছা করে, জানি না। সবার লিঙ্ক আছে এখানে, দেখুন কার লিঙ্ক নেই দেখুন, সবার লিঙ্ক আছে, তাও ডেকে পাঠাচ্ছে ইচ্ছা করে। আমাদেরকে যে 2002 এর তালিকাতে নাম নেই। না, নাম আছে, ওদের নাম নেই, হয়তো বাবা আমার নাম আছে, হয়তো নামের স্পেলিং কিছুটা ভুল আছে, ওই জন্য ডেকে পাঠাচ্ছে। কিন্তু গোটা পাড়াটা এইভাবে, গোটা পাড়াকে আজ পুজোর দিনে, মকর সংক্রান্তির দিন, পুজোর দিন, আজকের দিনে এখন ডেকে পাঠিয়েছে, নোংরামো করছে। অন্যদিকে বিজেপির দাবি, বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হচ্ছে। 12টা স্টেটে এসআইআর চলছে। এসআইআর এর ডেট নির্ধারিত হয় ইসিআই এর দিল্লি অফিস থেকে।
সেই হিসাবে নির্ধারিত হয়েছে। তারা কিন্তু এই প্রভাবটার কথা আমার মনে হয় জানেন না। আর এই যেখানটায় ডেকেছে সেটা ডাকার যথেষ্ট কারণ রয়েছে, কারণ সেখানে ইনফিল্ট্রেশনের যথেষ্ট সম্ভাবনা আছে এবং দ্যাট বুথ ইজ দি ভেরি সেন্সিটিভ বুথ এবং ডাকার যথার্থতা আছে এবং সেখানে ডিটেকশন করলে, প্রপার ডিটেকশন করলে ঠিকঠাকই পাওয়া যাবে। এটা কোনো বিষয় নয় কার মনসা পুজো না কার কি তার জন্য থাকবে না। তাহলে আজকে মকর সংক্রান্তির দিন বলে কি তারা খাবে না নাকি? না তারা অন্য কোনো ক্রিয়াকলাপ করবে না? সবাই করবে, ডাকলে যত দোষ, ওগুলো কোনো ব্যাপার নয়। একটা ন্যাশনাল অ্যাসপেক্টে যখন কোনো কাজ হয় তখন এই ছোটোখাটো কোনো রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে কোনো ম্যাটার করে না। কিন্তু এই যে একটা পাড়া থেকেই প্রায় 300 ফ্যামিলিতে এটাকে কি একটা পাড়া কেন, একটা পাড়াতে সবাইকেই ডাকতে পারে। আপনারা জানেন সিউড়ি সংলগ্ন অনেক পাড়া রয়েছে যারা 2002 সালে যাদের কোনো অস্তিত্বই ছিল না, পরে এসে সেগুলো স্থপতি হয়েছে, যেগুলোর এখন যাদের অস্তিত্ব দেখা যাচ্ছে, তো সে তাদের তো ডাক পড়বেই। 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে যাদের কোনো লিঙ্ক নেই তাদের যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। এতে রাজনীতির কিছু নেই। এখন দেখার হিয়ারিং শেষে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় এবং এই 300 পরিবারের ভবিষ্যৎ ভোটার তালিকায় কিভাবে নির্ধারিত হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। খুব বিচিত্র কি নয় চিত্রটা? একই জায়গা থেকে একই লোকালয়ের থেকে এতগুলো পরিবারের শুনানি হয়, সেরকমই চিত্র দেখতে পারলাম আমরা কিন্তু এক্সপ্রেস নিউজের পর্দায়। কি বলবেন বিলুদেবী সাহেব? দেখো 2002 সালে পরে কেটে গেছে 23টা বছর। 23 বছর যদি বলো তাহলে এই 23 বছরে তো নতুন করে ভোটার তৈরি হয়েছে এবং 2002 সালে এমনও আছে তখনও এখানে এত বাড়ি হয়তো তৈরি হয়নি, নতুন করে উপনিবেশ গড়ে উঠেছে। তো এই মানুষগুলোকে ডেকেছে, আমার তো কোনো আপত্তি নেই, ডাকার কোনো স্বইচ্ছায় মানুষগুলো এসে। দেখো এই মানুষগুলো কোনো ঝামেলা করছে না, একদমই নয়। মানুষগুলোর কোনো অভিযোগ আছে, তারা এসছে, এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে, যেখানে নামের ভুল আছে নাম করতে হবে, বাকি যেটা যা যা আছে ডকুমেন্টস নিয়ে, মানে এই ডকুমেন্টস নিয়ে গেলেই হলো। আমার কাছে আধার কার্ড আছে, ধর আমি 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 ভারতবর্ষের নাগরিক, আমি নাগরিক হিসাবে আমার কি আছে, আমার এখানকার জন্ম সার্টিফিকেট আছে, আমার জন্ম সার্টিফিকেট, আমি যেই স্কুল পড়েছি সেই স্কুলের আছে। কি চাইছে? মাধ্যমিকের একটা সার্টিফিকেট চাইছে, কিছু না। তোমার ছেলেকে তো কোথাও কোনো একটা স্কুলে ভর্তি করেছো, কোনো একটা স্কুলেতে, তার মানে যারা একদম শিক্ষার অঙ্গনে তাদেরকে দূরে রাখা হয়েছে, তাদের তো এরকম হওয়া উচিত আমি মনে করি। তো শুধু এই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবো যে ভুলটা করা হয়েছে সেই ভুলের খেসারত তাদের দিতে হবে। তবে এই মানুষগুলো কিন্তু স্বইচ্ছায় এসছে। দেখো আমরা খবর করি ঠিক আছে, কিন্তু যেটা খবরের বিষয় 300টা পরিবারের 1200 জনকে ডাকা হয়েছে, তার মানে কোথাও তো ভুল আছে। একদম সরাসরি প্রসেনজিতের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সিউড়ির যে ঘটনাটা আজকে ঘটেছে, 300টি পরিবারের 1200 লোককে আজকে শুনানিতে ডাকা হয়েছে। এটা নিয়ে তোমার কাছে আপডেট কি আছে? দেখো, আমরা একটা কথা বলে রাখি, প্রথমে যে এসআর যেভাবে চালু হয়েছে তাকে সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে কিন্তু যেভাবে এত ফ্ল্যাট খেয়ানো চলছে, নতুন করে যেভাবে 300টি পরিবার যে আজকে ইয়ে হয়েছে, সেই ইয়েতে কিন্তু দেখা যাচ্ছে যে সামনে সামনে না এলো বিজেপি এবং তৃণমূল, হ্যাঁ, কন্ট্রোভার্সির মধ্যে পড়ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে যে বিষয় যে সামনে কিন্তু যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটকে কেন্দ্র করেই সিউড়ির যে এলাকাতে 300টি পরিবার এসআর নামভুক্ত নেই, একটা নথিভুক্ত নেই, সেই নথিভুক্ত নেই কিন্তু একদমই সাধারণ মানুষ খুব ভয়ে আছে, সুপুরে আছে যে আমাদের নাম কেন নেই, আমরা এতদিন ধরে বসবাস দিতে এতদিন ধরে রয়েছি আমরা, এইসব নিয়ে কিন্তু একটা চিন্তার ভাট খুলেছে বলা যেতেই পারে। আগামী দিনে আরো একটু যদি এসআর যেভাবে পরিকল্পিতভাবে করছে বিজেপি, একটা নাম না করাই ভালো, যে বলা যেতে পারে একদম যেভাবে এসআর শুরু করেছে সময়তে, এতে করে কিন্তু সাধারণ মানুষ করতে দিতে হবে। না, আজকে আমার যেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়ায় যারা কাজ করছে তারা এই রাজ্যেরই মানুষ, আর বিএলও যারা কাজ করছে তারা স্থানীয় বিএলও বলতে শিক্ষক রয়েছেন, তো তারা তো সেই এলাকার প্রত্যেকটা মানুষ সম্পর্কে জানেন। এখানে কি অযথা হয়রানির কোনো শিকার হচ্ছেন মানুষ? অবশ্যই, একদমই বলা যেতে পারে
প্রতি কাঠা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছে যেভাবে সীমান্তদের তাদেরকে বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হয়েছে এবং এশিয়ার নিয়ে যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে তাতে কিন্তু বিখ্যাত পড়ছে সাধারণ মানুষ একদম বয়স্ক থেকে শুরু করে প্রতি কাঠা পর্যন্ত। মানে নির্বাচন কমিশনের টাইটেরিয়া যে রয়েছে সেখানে বলা হচ্ছে অসুস্থ মানুষ, মেডিকেল আনফিট বা যাদের সিনিয়র সিটিজেন, যাদের বয়স হয়ে গেছে 70-এর উপরে, তাদেরকে বাড়িতেই হবে। সেই প্রক্রিয়াটা বোধহয় স্থানীয় প্রশাসন ঠিকঠাকভাবে পালন করছে না, যার ফলেই এই অভিযোগ বাড়ছে, তাই তো? একদম যেভাবে বয়স্ক মানুষরা যারা বাড়ি থেকে যেতে পারবে না, অর্থাৎ তারা হয়তো সেই কেন্দ্রের মধ্যে পৌঁছতে পারবে না, তাদের একদম মানে কি বলবো, তাদের মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যেভাবে নিয়ে, যে হয়তো বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা হয়তো তারা কেন্দ্রে যেতে পারছে না। এবং তার পাশাপাশি তোমাকে আরেকটা জানিয়ে রাখি যে বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু যেভাবে এসে যেভাবে নোটিফিকেশন করতে পারে অব্দি, সেই নোটিফিকেশন অনুযায়ী অর্থাৎ বলা যেতে পারে তারা হয়তো সেই কেন্দ্রে পৌঁছতে পারছে না, তাদেরকে হ্যারাসমেন্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছি এসে তোমাদেরকে আসতে হবে এবং এখানে এসে নথিভুক্ত করে এবং তোমরা আগামী দিনে যেভাবে ছিল এইভাবে তোমাদের কিন্তু প্রক্রিয়া করতে হবে। এইটা কিন্তু একদম সামনে চলে আসছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। একদম দেখো, পরিষ্কার কথা বললো যে নির্বাচন কমিশনের যে টাইটেরিয়া, সেই টাইটেরিয়ায় কোথাও গিয়ে বিএলও বা স্থানীয় প্রশাসন বোধহয় একবারে করতে পারছে না। একদম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। আর এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে সবাইকেই এগিয়ে আসতে হবে। দেখুন, নির্বাচন কমিশনের এই যে এসআইআর প্রক্রিয়া আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং আগামী বছরে আপনাদের কিন্তু জনসংখ্যা গণনার কাজও শুরু হবে, যা নিয়ে কেন্দ্র সরকারের একটা মোটা রকমের বরাদ্দ ঘোষণা করা হয়ে গেছে। সুতরাং সরকারি এই কাজে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সেইভাবেই এগিয়ে আসতে হবে, কারণ ভারতের জনসংখ্যা গণনা করতে পারলেই তাহলে সেইভাবে আগামী দিন ভারত কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে, উত্তরণের পথে যেতে সাহায্য করবে। আজ ভারত বিশ্বের অর্থনৈতিক দিক দিয়ে 4টে দেশের মধ্যে অন্যতম। এটা হতে তো সময় লেগেছে, এত তুরন্ত হয়নি। প্রতিবেশী দেশগুলো দেখুন, তারা দিন দিন পেছনের দিকে পড়ে যাচ্ছে, আর ভারত সেখানে এগিয়ে যাচ্ছে। এই যে আন্তর্জাতিক স্তরে ভারতের মান বাড়ছে, আর মান বাড়াতে গেলে যেটা হবে, ভারতের জনসংখ্যাকে একটা নিরিখে বেছে নিতে হবে, তারপর তার উপর বরাদ্দ করতে হবে। সমস্ত খতিয়ান ভাবার বড় বিষয় হচ্ছে জনগণনা। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিবেকদা। এক্সপ্রেস অনলাইন এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।